ওয়েলকাম টু কেপিজি একাডেমি। আমি সৌগত, তোমাদের সাথে ইতিহাসের একটা নতুন ক্লাস এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন এবং পাশ্চাত্য শিক্ষা। টপিকে যাওয়ার আগে আমরা বেশ কিছু কথা এখানে বলে নিই। প্রথম কথা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রাচ্য শিক্ষা বিষয়টি কি সেটা একটু জেনে নিতে হবে। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে তখন তাদের নিজেদের প্রয়োজনের তাগিদে, কারণ দেখো ইংল্যান্ড তো ভারত থেকে অনেক দূরে অবস্থিত, তাই ওখান থেকে সবসময় কর্মচারী আনা এদের পক্ষে সম্ভব ছিল না। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিন্তা ভাবনা করলো কি যে এখানের একটা শ্রেণীকে তারা শিক্ষিত করবে এবং শিক্ষিত করার পরে তাদের দিয়ে যে সমস্ত লোয়ার ডিভিশন ক্লার্ক আছে বা এই ধরনের যে কাজগুলো আছে এগুলো করানো হবে। সেই জন্য তাদের চিন্তা ভাবনা হলো যে একটা পাশ্চাত্য শিক্ষানীতি এখানে প্রবর্তন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে প্রাচ্য আর পাশ্চাত্য কি। সোজা হিসেব যদি মনে রাখতে হয়, পাশ্চাত্য মানে জানবে পশ্চিম আর প্রাচ্য মানে জানবে পূর্ব। অর্থাৎ ভারতের যে প্রাচীন চিরাচরিত শিক্ষা ব্যবস্থা ছিল, এমন তো নয় যে ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল না, অবভিয়াসলি শিক্ষা ব্যবস্থা ছিল। একদম বেদের সেই তপবন আশ্রম থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা ভারতের অবশ্যই ছিল। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ভারতের থেকে অন্যরকম। 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট পাস করছে, সেখানে কি হচ্ছে, সেখানে বছরে 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কিসের জন্য? ভারতে শিক্ষা বিস্তারের জন্য। যখন এই বিষয়টা আসছে সামনে, তখন অন্য সমস্যা আসছে। তখন এদের মধ্যে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে যে কোন শিক্ষানীতি দেওয়া হবে, যে চিরাচরিত শিক্ষানীতি ভারতে প্রচলিত ছিল সেটা, নাকি ইউরোপীয় ধাঁচে শিক্ষা ব্যবস্থা। যে ইউরোপীয় ধাঁচে যে শিক্ষা ব্যবস্থা এটাকে বলে পাশ্চাত্য শিক্ষা, এবং একে যারা সমর্থন করেন তাদের বলা হয় পাশ্চাত্যবাদী। অন্যদিকে যারা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করেন তারা হচ্ছেন প্রাচ্যবাদী, এবং এই শিক্ষা চর্চার নাম হচ্ছে প্রাচ্য শিক্ষা। আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। এবার আর একটা জিনিস বলে নেওয়া দরকার, সমাজ সংস্কার। দেখো সমাজেরও সংস্কার দরকার পড়ে। ঠিক আছে, আমাদের শরীর, সমাজ যদি আমাদের শরীর ধরো, শরীরেও তো বিভিন্ন রোগ ব্যাধি হয়। আমরা কি তার জন্য শরীরটাকে ত্যাগ করি? সেটা তো করি না। আমরা কি করি? তার উপশমের ব্যবস্থা করি বা তার নিবারণের ব্যবস্থা করি। ঠিক আমাদের সমাজে এই রকম ভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে বিভিন্ন কলুষতা, বিভিন্ন কুসংস্কার এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তখন কিছু মানুষের উদ্ভব হয় যারা এগুলোর থেকে সমাজকে বের করে আনতে সচেষ্ট হন। তো সেটাই সমাজ সংস্কারক তারা। ভারতে কিন্তু দেখা যাচ্ছে যখন ব্রিটিশ পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটছে, তখন ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী এবং শিক্ষিত শ্রেণী তারা এই সমাজের যে কলুষতাগুলো আছে, যে কুসংস্কারগুলো আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠছে এবং তারা সমাজ সংস্কারের ভূমিকায় আসছেন। যেমন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। তোমরা ভেবে দেখো যে সতীদাহ প্রথার কথা, একজন জীবন্ত মহিলাকে তার মৃত স্বামীর চিতায় তুলে দেওয়া হচ্ছে, এবং এতটাই নিষ্ঠুর ছিল প্রক্রিয়াটা যাতে করে তার আওয়াজটা বাইরে না আসতে পারে, সেই জন্য ঢাক ঢোল ইত্যাদি জোরে বাজানো হতো। তাহলে কুসংস্কার। অন্যদিকে দেখা যায় যে পর্দা প্রথার মধ্যে রাখা হতো, তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই পর্দা ঢাকা, জাস্ট চোখগুলো শুধু বের করে রাখা হতো। নারীদিকে শিক্ষার জগৎ থেকেই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এবং এই যে কলুষতা, দেখো নারী এবং পুরুষ একটা যদি প্লেন ধরো, সমাজটা প্লেন, ঠিক আছে, এবার দেখো একদিকে নারী একদিকে পুরুষ, দুটো ডানা। এবার যদি একটা ডানা কমজোরি হয় তবে কি সমাজটা ঠিকঠাক করে যাবে? কোনোদিনই যাবে না। তো দুটোকে সমান হতে হয়। এইভাবে ভারতীয় যে সমাজ সেটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। তো সেই সমাজ সংস্কারকদের কথা এবং পাশ্চাত্য শিক্ষার যে বিস্তার হচ্ছে এবং একে কেন্দ্র করে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, তাদের সম্পর্কে আমরা বাছাই করা কিছু প্রশ্ন রেখেছি, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এটা আমি বলবো না, এটা তোমরাই অবশ্যই বলবে, কারণ কোশ্চেনগুলো দেখো এবং আমরা যখন সলভ করবো তোমরা নিজেরাও বুঝতে পারবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার চলে আসি ক্লাসে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটাতেই দেখাচ্ছে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করে। এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করে? অপশনে দেখো ডেভিড হেয়ার, ডিরোজিও, আলেকজান্ডার ডাক, উইলিয়াম জোন্স। তাহলে এশিয়াটিক সোসাইটি যেটা, এটা প্রতিষ্ঠা হচ্ছে কখন? 1784 সালে। এটা মাথায় রাখবে, এবং এটা হচ্ছে কলকাতাতে। তাহলে অপশনে ডেভিড হেয়ার, ডিরোজিও, আলেকজান্ডার ডাক, উইলিয়াম জোন্স। তাহলে আমরা জানি সঠিক উত্তর কোনটা, স্যার উইলিয়াম জোন্স। 1784 তিনি প্রতিষ্ঠা করছেন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল যে ভারতের যে প্রাচীন ঐতিহ্য আছে, যে কালচার আছে, যে হেরিটেজ আছে, সেইগুলোকে খুঁজে বের করা। ঠিক আছে, এবং বাকি সকলেই কিন্তু সমাজ সংস্কারের ভূমিকা গ্রহণ করেছে। ডেভিড হেয়ার, হেয়ার স্কুল, হিন্দু স্কুল প্রতিষ্ঠা, হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নাম পাচ্ছি। ডিরোজিও, নব্যবঙ্গ আন্দোলন। আলেকজান্ডার ডাব,
তিনি একজন মিশনারি, খ্রিস্টান মিশনারি ছিলেন এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্কটিশ চার্চ সেটা প্রতিষ্ঠা হয়েছিল তার মাধ্যমে। এবার চলে আসছি আমরা পরের প্রশ্নে। নিম্নলিখিত কোন শিক্ষা সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1857-তে, তাই তো? তাহলে মেকলেমিনেট হান্টার কমিশন উডের ডেসপ্যাচ চার্টার অ্যাক্ট, তাহলে কি হচ্ছে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে উডের ডেসপ্যাচ 1854 সালে। তাহলে এর সম্পর্কে কিছু কিছু তথ্য তোমাদের বলে রাখি, যেগুলো লিখে রাখতে পারো। যেমন যে উডের ডেসপ্যাচে বলা হচ্ছে যে 3টে প্রেসিডেন্সির জন্য 3টে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হচ্ছে, অর্থাৎ কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই। 3টে প্রেসিডেন্সির জন্য 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করতে বলছেন। অন্যদিকে শিক্ষক প্রশিক্ষণের উপযুক্ত ব্যবস্থা করতে বলা হচ্ছে। পৃথক শিক্ষা দপ্তরের কথা বলা হচ্ছে, ঠিক আছে, শিক্ষকদের ট্রেনিং করার ব্যাপার আনছেন। এবং এর ভিত্তিতে 1854 যে উডের ডেসপ্যাচ, এর ভিত্তিতেই 1857-তে হচ্ছে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? পরের প্রশ্ন। হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন কে? ডি বেথুন, ডিরোজিও, মদনমোহন তর্কালঙ্কার, প্যারিচাঁদ মিত্র। এর সঠিক উত্তর হবে ডি বেথুন। ডি বেথুনের পুরো নাম হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে। 1849 সাল নাগাদ তিনি বেথুন স্কুল তৈরি করছেন এবং মনে রাখবে এটা মহিলাদের জন্য, কারণ সেই সময় মহিলাদের শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার যে বিষয়টা সেটাকে তাদেরকে খুব সংকুচিত করে দেওয়া হয়েছিল, তাদের শিক্ষা সেরকমভাবে অপশন ছিল না। তিনি বিদ্যাসাগরের সাহায্য নিয়ে 1849 খ্রিস্টাব্দে বেথুন স্কুলের সূচনা করছেন। পরের, কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? কিছুক্ষণ আগে আমি অ্যান্সারটা বলেছি, তাই অ্যান্সারটা তোমরা সবাই জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো যে তথ্যগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এর প্রথম যে আচার্য তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছেন প্রথম আচার্য, ঠিক আছে। আর উইলিয়াম কোলভিল ছিলেন এর প্রথম উপাচার্য অর্থাৎ ভিসি, ঠিক আছে, ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি। পরের প্রশ্ন। জোনাথন ডানকান 1792 সালে সংস্কৃত কলেজ স্থাপন করেন কোথায়? এলাহাবাদ, কলকাতা, মাদ্রাজ না বারাণসী? এখানে সঠিক উত্তরটা আমরা জেনে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বারাণসীতে। আচ্ছা, এখানে একটু ভুল করেছে, এটা কলকাতা নয়, ঠিক আছে। জোনাথন ডানকান বারাণসীতে করেছিলেন 1792 সালে সংস্কৃত কলেজ, ঠিক আছে। পরের প্রশ্ন। কে পাশ্চাত্যবাদী তত্ত্বের প্রবক্তা নন? দেখো, পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী কারা সেটা আমরা ক্লাসের প্রথমেই আলোচনা করেছি। যদি কেউ ওই জায়গাটা স্কিপ করে থাকো তাহলে আরেকবার দেখে নাও, দেখে নিলে প্রাচ্য এবং পাশ্চাত্য, প্রাচ্যবাদী কারা, পাশ্চাত্যবাদী কারা, এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসবে। উইলিয়াম জোন্স, টমাস ব্যাবিংটন মেকলে, হোল্ড ম্যাকেঞ্জি, চার্লস ট্রেভেলিয়ান। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছেন উইলিয়াম জোন্স। তিনি হচ্ছেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা 1784 খ্রিস্টাব্দ, কলকাতা। পরের প্রশ্ন। মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা করেন কে বা প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার, রামমোহন রায়, বিদ্যাসাগর, বেথুন। মেট্রোপলিটন ইনস্টিটিউট, তাহলে এখানে আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে তার জন্মগ্রহণ হয়েছিল। যদিও যে সময় তিনি জন্মেছেন তখন এই বীরসিংহ গ্রামটা হুগলির আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে এটা মেদিনীপুরের অন্তর্ভুক্ত। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং যে বিদ্যাসাগর এটা ছিল তার উপাধি। হিন্দু লয়ের যে একটা কম্পিটিশন হয়েছিল, সেই কম্পিটিশন জেতার ফলে এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল, বিদ্যাসাগর। পরের প্রশ্ন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা। এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সমাচার দর্পণ, প্রথম বাংলা ভাষায়। এবং যদি তোমাদের প্রশ্ন করা হয় যে প্রথম সংবাদপত্র কোনটা, সেটা হচ্ছে হিকিস বেঙ্গল গেজেট। হিকিস বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক হিসেবে জেমস অগাস্টাস হিকির কথা আমরা জানতে পারি। পরের প্রশ্ন। মাসিক পত্রিকা দিগদর্শন প্রকাশ করেন কে? মার্সম্যান, রাজা রামমোহন রায়, শিশির কুমার ঘোষ, দ্বারকানাথ ঠাকুর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মার্সম্যান। মার্সম্যান, উইলিয়াম কেরি, এরা সকলেই ছিলেন শ্রীরামপুর মিশনের সঙ্গে সম্পর্কিত, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, ঠিক আছে। মার্সম্যান, উইলিয়াম কেরি আর ওয়ার্ড, এরা তিনজনকে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। এরা ভারতীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। যদিও প্রথম তাদের উদ্দেশ্য ছিল যে বাংলার ক্ষেত্রে যে ছাপাখানা প্রথম, সেটা কিন্তু শ্রীরামপুর কলেজের থেকেই শুরু হচ্ছে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকেই শুরু হচ্ছে। এবং এই ক্ষেত্রে এদের প্রধান টার্গেট ছিল বাইবেলকে,
প্রচার করা এবং প্রসার করা বাংলা ভাষায়, অন্যান্য ভাষাগুলোতে। কিন্তু তবুও তারা যে পত্রিকার যে জগৎ, পত্রিকার জগতে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। মাসিক পত্রিকা, অর্থাৎ প্রত্যেক মাসে একবার প্রকাশ হবে। পরে, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলে? আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলে? শ্রীরামকৃষ্ণ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়। এর সঠিক উত্তর তোমরা সবাই জানো, রাজা রামমোহন রায়। পরের প্রশ্নে আসি, আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? দেওবন্দ স্কুল, পীর ফকির মজলিস, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, খিলাফত কমিটি। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এই সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এই যে আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খান তার কর্তৃক কিন্তু এটা সংগঠিত হয়েছিল। তিনি শিক্ষিত মুসলিম মানুষ ছিলেন এবং তিনি দেখলেন যে মুসলিম সমাজের মধ্যে যে অধঃপতন হচ্ছে বা যে কুসংস্কার হচ্ছে, সীমাবদ্ধতা ছিল। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে শিক্ষার অভাব। তাই তিনি মুসলিম জগতের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে শুরু করলেন। দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ হিন্দু এবং মুসলিম দুটি পৃথক জাতি, এইটাও তিনি কিন্তু সূচনা করছেন। এবং তিনি বারবার সরকারকে এটা বোঝানোর চেষ্টা করতেন যে হিন্দু এবং মুসলিম এদের স্বার্থ আলাদা, তাই তাদের সরকারের এদের জন্য আলাদা পৃথক ব্যবস্থা করা উচিত। এবং তারই ফল হচ্ছে আলিগড় আন্দোলন, এবং আলিগড় যে ইউনিভার্সিটি সেটাও তার হাত ধরেই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। পরে, দ্বিজাতি তত্ত্বের জনক কে? ফজলুল হক, সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ ইকবাল, এম এন জিনহা। তাহলে এর সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। একটুক্ষণ আগেই বললাম আলিগড় আন্দোলনের জনক বা আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠা কে করেছিলেন? লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, দয়ানন্দ সরস্বতী, বিজি তিলক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী। এখানে একটু জেনে নেওয়া দরকার, আর্য সমাজ এটা মূলত দয়ানন্দ সরস্বতী এবং এরা অনেক কিছু আন্দোলনের সঙ্গে নিজেদেরকে সম্পর্কিত করেছে। তিনি ডাক দিলেন কি, যে বেদে ফিরে যাও, তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ, এবং বেদের যুগে ফিরে যাওয়ার কথা তিনি বলছেন। এছাড়া গোরক্ষিণী সভা তার কর্তৃক তৈরি হচ্ছে, এবং যে সমস্ত হিন্দু কোনো কারণে অন্য ধর্মে কনভার্ট করেছেন তাদেরকে তিনি পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এবং এই আর্য সমাজকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল কলেজও গড়ে উঠছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? স্বামী বিবেকানন্দ সম্পর্কে বেশি বলতে যাওয়া, আমাদের সবাই জানি স্বামী বিবেকানন্দ সম্পর্কে, তাই এই সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না। কথামৃত, কথামালা, বর্তমান ভারত, এ নেশন মেকিং। এর সঠিক উত্তর হচ্ছে বর্তমান ভারত। এটা আমরা সবাই জানি, বর্তমান ভারত, পরিব্রাজক, এগুলো তার বিখ্যাত গ্রন্থ। সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল কোনটি? 1795, 1800, 1829, 1858। এখানে সঠিক উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দ। তাহলে সতীদাহ সম্পর্কে একটু আমাদের জেনে নেওয়ার দরকার। কি বিষয়টা দেখো, তৎকালীন যুগে এরকম করা হতো যে বাল্য বিবাহের প্রচলন ছিল, মহিলাদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। সাপোজ ধরে নাও, এবং একটা ধরো 80 বছরের একজন বৃদ্ধ, তার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে একটা 8 বছর বা 9 বছরের মেয়ে। সেই বৃদ্ধ ম্যাক্সিমাম কত বছর বাঁচবে? আমি ধরে নিলাম যে সে আরো 10 বছর বাঁচুক, তাহলে তখন ওই মেয়েটির বয়স হবে 19 বছর বা 20 বছর। কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে এটা প্রচলিত ছিল। মাথায় রাখবে, উচ্চ শ্রেণীর মধ্যে, সমাজের নিম্ন বর্গের মধ্যে কিন্তু কোনো রকমের সুবিধা প্রথার উল্লেখ নেই। এখানে কি করা হতো, যখন তার স্বামী মারা যাচ্ছেন তখন স্বামীর জ্বলন্ত চিতায় ওই জীবন্ত স্ত্রীকে ওখানে দিয়ে দেওয়া হতো এবং তাকে হত্যা করা হতো। এক প্রকার হত্যাই তো, এক প্রকার হত্যা। হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে কিন্তু সতীদাহ প্রথার সাপোর্ট করেনি, কিন্তু তবুও এটাকে করা হতো এবং তার আওয়াজ যাতে বাইরে না আসে সে ঢাক ঢোল চিৎকার চলতো। ঠিক আছে, এটা নৃশংস বর্বরতার ছিল সেই সময়। এবং যে সতীদাহ প্রথা, এই আইনটা নিবারণ করছেন যিনি, তিনি হচ্ছেন স্যার উইলিয়াম বেন্টিং বা লর্ড উইলিয়াম বেন্টিং, এবং তাকে সাহায্য করেছিলেন একজন বাঙালি রাজা রামমোহন রায়। এবং এই জন্য তাকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। তবু কিছু ভালো করার জন্য অনেক ঝড়ঝাপটা আসবে, সেগুলোকে সহ্য করতেই হবে। পরে, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত? জ্যোতিবা ফুলে, ইভি রামস্বামী নাইকার, বি আর আম্বেদকর, সি ভি রমন পিল্লাই। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে ইউ ভি রামস্বামী নাইকার। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? গোপাল হরি দেশমুখ, শ্রী নারায়ণ গুরু, বি আর আম্বেদকর, জ্যোতিবা ফুলে। সঠিক উত্তরটা আমরা এখানে দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছেন জ্যোতিবা ফুলে। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে আমি দেখেছি এই কোশ্চেনটা খুব দেয়। পরের
পরের প্রশ্ন, ভারতীয় নবজাগরণের ভোরের শুকতারা কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ। তাহলে সঠিক উত্তর তোমরা জানো, এটা বলার কিছু নেই, রাজা রামমোহন রায়। তাহলে এখানে একটু বলে দিই নবজাগরণটা কি। দেখো, নবজাগরণ যদি এমনি স্বাভাবিক মানে হয় যে নতুন করে জেগে ওঠা বা ঘুম থেকে জেগে ওঠা। নবজাগরণ বা রেনেসাঁস যে কনসেপ্টটা, এটা ইউরোপে গড়ে উঠেছিল এবং ভারতের ক্ষেত্রে ছিল কি ছিল না সেই নিয়ে বহু বিতর্ক ঐতিহাসিকদের মধ্যে আছে। তাহলে বিষয়টা কি, যে সমাজকে নতুন চিন্তা ভাবনা, যুক্তিবাদের আলোকে নতুন ভাবে ভাবার যে সূচনাটা, সেটা কি নবজাগরণ বলতে পারি আমরা। এবং এই নবজাগরণের ঘটেছিল কার হাত ধরে? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের হাত ধরে, দয়ানন্দ সরস্বতী, এদের হাত ধরে কিন্তু নবজাগরণ ঘটেছিল। সমাজে যে কলুষতা ছিল, তার যে গতিশীলতা নষ্ট হয়ে গিয়েছিল, সেইগুলোরই পরিবর্তন করা হয়েছিল বা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। পরের প্রশ্ন, গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? হরিদ্বারে, নৈনিতালে, আলমোড়ায়, রানীক্ষেতে। সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে হয়েছিল। এই যে হরিদ্বারে যে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা হচ্ছে, এই আশ্রম প্রতিষ্ঠার সঙ্গে আমাদের যে আর্য সমাজের কথা বললাম তারাই যুক্ত ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আমি দেখেছি বিভিন্ন এক্সামে আসে এবং তোমরাও জানো সেটা। শ্রীনারায়ণ গুরু, জ্যোতিবা ফুলে, গোপাল হরি দেশমুখ, বীরসালিঙ্গম পান্তুলু। সঠিক উত্তর হচ্ছে বীরসালিঙ্গম পান্তুলু। তাহলে এখানে বিষয়টা জেনে নিতে হবে যে বিদ্যাসাগরই কেন বলছেন। দেখো, বিদ্যাসাগরের দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা হচ্ছে নারী শিক্ষা এবং বিধবা বিবাহ প্রবর্তন। দুটো ক্ষেত্রে তিনি সাকসেসফুল হয়েছিলেন এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেম আন্দোলন করেছিলেন বীরসালিঙ্গম পান্তুলু। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? রাজনারায়ণ বসু, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই আমরা। এর সঠিক উত্তর হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। তাই নব্যবঙ্গ কারা? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি একজন শিক্ষক ছিলেন, একজন অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে। তার দ্বারা আকৃষ্ট হয়ে সমাজের যে যুক্তিবাদে, যুক্তির আলোকে সবকিছুকে গ্রহণ করার যে মানসিকতা, তার একটা ছাত্র দল তৈরি হয়ে গিয়েছিল, তারাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত। কিন্তু দেখা যাচ্ছে কি, তারা হিন্দু ধর্মেরই বেশিরভাগ বিরোধিতা করতো এবং এত পরিমাণে বিরোধীদের জায়গায় এলো, যেগুলো নিষিদ্ধ সেগুলো কি তারা বেশি করে করতো, যার ফলে একটা সময় তারা কিন্তু পুরো সমাজের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সমাজ থেকে তারা অটোমেটিক্যালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবুও এই মুভমেন্ট কিছুদিনের জন্য অবশ্যই গোটা ভারত জুড়ে এবং গোটা বাংলা জুড়ে প্রভাব বিস্তার করতে পেরেছিল, কিন্তু তা খুব ক্ষণস্থায়ী। এখানে আরেকটা বলে রাখি যে ইয়ং বেঙ্গলের আরেকজন ছিলেন রাধানাথ সিকদার। তিনি এভারেস্টের হাইট মেপেছিলেন, যদিও ক্রেডিটটা অন্যজন নিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনিই মেপেছিলেন হাইটটা। পরে, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কখন? 1816, 1820, 1828, 1830। এর সঠিক উত্তর দেখে নেবো আমরা। এর সঠিক উত্তর হচ্ছে 1828। এই যে ব্রাহ্ম সমাজ, এটা সূচনা হয়েছিল আত্মীয় সভা প্রতিষ্ঠার মাধ্যমে, আত্মীয় সভা প্রতিষ্ঠার মাধ্যমে 1815 সালে। আত্মীয় সমাজের পরবর্তী সময় ব্রাহ্ম সমাজে চলে আসে এবং ব্রাহ্ম সমাজ এবং পরবর্তী সময়ে রাজা রামমোহন রায়ের পরে নেতৃত্ব দিচ্ছেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তারপরে নেতৃত্ব আসছেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, 1843 খ্রিস্টাব্দে পঞ্চম আইন দ্বারা ভারতের কোন প্রথাকে বেআইনি ঘোষণা করা হয়? সতীদাহ, দাসপ্রথা, পণপ্রথা, শিশু হত্যা। সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দাসপ্রথা। আর সতীদাহ তো হয়েছিল 1829-এ, তোমরা জানো। তারপরের প্রশ্ন, নববিধান সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ দেব। এখানে দেখে নিই সঠিক উত্তরটা। সঠিক উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। দেখো, এটা কি হয়েছিল, এটা ব্রহ্ম সমাজ বিভিন্ন তাদের যে ইস্যুগুলো বা তাদের আন্দোলন পরিচালনার যে ধারণাগুলো বা তাদের যে কর্মসূচি, তার ভিত্তিতে তাদের মতপার্থক্য হয়ে গিয়েছিল। নববিধান হচ্ছে ব্রহ্ম সমাজেরই একটা পার্ট বা ব্রহ্ম সভারই একটা পার্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? ক্রান্তি, সারথী, সন্ধ্যা, আত্মশক্তি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রান্তি। দেখে নাও সঠিক উত্তরটা। সঠিক উত্তর হচ্ছে ক্রান্তি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বাছাই করা 25টা প্রশ্ন, যেখান থেকে গুরুত্বপূর্ণগুলোই আমি দিয়েছি
এবং আমার মনে হয় আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো আমরা অন্য ক্লাসে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে? এবং তার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখো, টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রেখো, বেল আইকনটাকে প্রেস করে জানাও কেমন ক্লাসটা লাগছে। ঠিক আছে? বা তোমরা আধুনিক ভারতের কোন টপিক থেকে ক্লাস চাও সেটা একটু আমাকে প্লিজ জানাও। কারণ দেখো, আধুনিক ভারত থেকে তো অনেক কিছু টপিক করা যায়, তো আমি জানতে চাইছি তোমাদের কাছ থেকে কোন টপিকটা ভালো হবে। তাই তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করছি কোন টপিক ভালো হবে, যে টপিকে দেখবো বেশি পরিমাণ ছেলে মেয়ে আমরা চাইছে, বা আমার স্টুডেন্টরা চাইছে, আমার বন্ধুরা চাইছে যে স্যার একটা ভিডিও করুন, সেই টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? সেটা তোমাদের উপর প্রায়োরিটি থাকবে, তোমাদের উপরে চয়েস ছেড়ে দিলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য পড়াশোনার মধ্যে থেকো, সুস্থ থেকো।